নমস্কার বন্ধুগণ, আজকে আমাদের এই বিশেষ ভ্রমণ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আগরপাড়ার শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমে, যেখানে শুরু হয়ে গেছে মায়ের 130তম আবির্ভাব জয়ন্তী উৎসব। এই উৎসবের প্রধান আকর্ষণ কি, এই আশ্রমে কিভাবে আসবেন, এখানে এসে কি কি দেখবেন এবং ভোগ প্রসাদী বা কীভাবে সংগ্রহ করবেন, সমস্ত কিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে। চলে এলাম আনন্দময়ীর আশ্রমের একদম কাছে। দেখতে পাচ্ছেন শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম লেখা রয়েছে বোর্ডে। এটা হচ্ছে আর ভিতরে দেখতে পাচ্ছেন এটা হলো এটা এই পাঁচিলের ভেতরেই হচ্ছে গিয়ে মায়ের আশ্রমটি। চলুন এগিয়ে যাওয়া যাক। আর এই আশ্রমে প্রবেশের জন্য দুটি প্রবেশদ্বার আছে। চলে এলাম আনন্দময়ী আশ্রমের প্রথম প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বারটি উৎসব বা অকেশন ছাড়া বছরে অন্যান্য দিন এই প্রবেশদ্বারটি বন্ধ থাকে। আর যে মূল প্রবেশদ্বার হচ্ছে এই সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে গেলেই আপনারা পেয়ে যাবেন মূল প্রবেশদ্বার। চলুন তাহলে যাওয়া যাক। এইরকম দেয়াল জুড়ে মায়ের বাণী লিখে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইদিকে হচ্ছে গঙ্গা। এই সিধে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে গেলেই আপনারা গঙ্গা নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে। আমরা গঙ্গা নদীর দৃশ্য পরে দেখাচ্ছি। আর আমরা এখন চলে এলাম আনন্দময়ী আশ্রমের একদম প্রধান প্রবেশদ্বারে। এটি হচ্ছে আনন্দময়ী আশ্রমের প্রধান প্রবেশদ্বার। দেখুন, এটা হলো মূল প্রবেশদ্বার। এই গেটটি বছরের সমস্ত দিন খোলা থাকে। যাওয়া যাক, আশ্রমের ভিতর যাওয়া যাক, গিয়ে বাকি কথা হচ্ছে। আর আশ্রমে ঢুকেই এই ডান দিকে দেখতে পাচ্ছেন, এটি হলো এই আশ্রমের সিকিউরিটি অফিস। আর সিকিউরিটি অফিসের পাশেই রয়েছে গাড়ি পার্কিং করার বিশাল জায়গা। একদম পুকুরের পাশে এই গাড়ি পার্কিং করার বিশাল জায়গা। আপনারা যদি নিজস্ব গাড়ি নিয়ে আসেন, এখানে এসে গাড়ি পার্কিং করতে পারেন। এর জন্য এখানে কোনো পয়সা লাগবে না। এটা হচ্ছে এই আশ্রমে যাওয়ার প্রবেশ পথ। দেখতে পাচ্ছেন চারিদিকটা টাইলস করা রয়েছে, ভারী সুন্দর জায়গাটা। আর এই দিক দিয়ে এসে আপনাদের এই ডান দিকে যেতে হবে, তবেই আপনারা আশ্রমের গর্ভগৃহে যেতে পারবেন। এই হচ্ছে আশ্রমের গর্ভগৃহে যাওয়ার রাস্তা। দেখুন, এটা হচ্ছে আশ্রমের গর্ভগৃহ, এইদিকে হচ্ছে আশ্রমের গর্ভগৃহ। চলুন আমরা গর্ভগৃহের দিকে যাই। আশ্রমের বাইরের জায়গাটা যথেষ্টই ফাঁকা ও বড়। এর কারণ হচ্ছে যখন এই আশ্রমে কোনো রকম উৎসব বা অকেশন হয়, সেটা দোলযাত্রা, জন্মাষ্টমী, মায়ের জন্মতিথি প্রতি বছর মে মাসে হয়, তখন এখানে প্রচুর মানুষ আসেন, এসে দাঁড়িয়ে থাকেন, বিশ্রাম করেন। এছাড়া প্রতি রবিবার এখানে প্রচুর মানুষ আসেন, এসে মায়ের কাছে প্রার্থনা করেন ও ভোগ প্রসাদ গ্রহণ করেন। এটা হচ্ছে গিয়ে মায়ের আশ্রমে যাওয়ার প্রবেশ পথ। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই মায়ের আশ্রমের নাট মন্দিরের ভিতরে। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন পাঁচটা গর্ভগৃহ আছে। গর্ভগৃহ আপনাদের পরে দর্শন করাচ্ছি। আগে আমি এই নাট মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই মন্দিরের সামনের অংশটা যথেষ্টই বড় এবং খোলামেলা, যার জন্য এই মন্দিরে আলো বাতাস সর্বদাই প্রবেশ করে। আর এই নাট মন্দিরের দেয়ালের গায়ে লেখা রয়েছে মায়ের বাণী। দেখুন, এখানে মায়ের বাণী সমগ্র দেয়াল জুড়ে লিখে রাখা হয়েছে। যত বেশি সময় ভগবানকে ভাবা যায় ততই লাভ। সংসার যেখানে, অভাব সেখানে। মনটা ইচ্ছায় অনিচ্ছায় তার চরণে লাগাইয়া রাখো। এইরকম বিভিন্ন ধরনের বাণী পুরো নাট মন্দির জুড়ে এখানে লেখা রয়েছে। এবার চলুন আশ্রমের মন্দিরগুলো দর্শন করে আসি। প্রতিটি মন্দিরেই আছে ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক সৌন্দর্য ও শান্তির বার্তা। প্রথমেই যে মন্দির দেখতে পাচ্ছেন, 108 স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ। ইনি হলেন মা আনন্দময়ীর মা, মোক্ষদা সুন্দরী দেবীর মা, যিনি আমাদের সবার দিদিমা। অপূর্ব সুন্দর শ্বেতপাথর দ্বারা নির্মিত মূর্তি। আর তার ঠিক পাশেই রয়েছেন মায়ের স্বামী ভোলানন্দগিরি মহারাজ। মা আনন্দময়ী 10 বছর 10 মাস বয়সে 1908 সালে রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরবর্তীকালে তিনি বাবা ভোলানাথ নামকরণ করেন। পাথর দ্বারা নির্মিত বাবা ভোলানাথের মূর্তি খুব সুন্দর। এছাড়া রয়েছে ভোলানাথ, যোগেশ্বর, নির্মলেশ্বর ও প্রভু জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রা দেবীর মূর্তি। এখন দেখতে পাচ্ছেন এই আশ্রমের প্রধান আকর্ষণ রাজরাজেশ্বরী শ্রী শ্রী আনন্দময়ী মাতৃ মন্দির,
যেখানে দুধারে জগতের প্রভু জগন্নাথ দেবের মাঝে শ্রী শ্রী আনন্দময়ী মা কাঠের সিংহাসনে বিরাজমান। মন্দিরের ভেতর পরিবেশ এক কথায় অসাধারণ। মা আনন্দময়ী বাংলার 1303-এর 19শে বৈশাখ, ইংরাজির 1896 সালের 30শে এপ্রিল বৃহস্পতিবার তৎকালীন ত্রিপুরা জেলার অন্তর্গত খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম বিপিন বিহারী ভট্টাচার্য ও মায়ের নাম মোক্ষদা সুন্দরী দেবী। শ্রী শ্রী মায়ের গায়ের রং ছিল অসাধারণ ফর্সা, তাই মোক্ষদা সুন্দরী দেবী নাম দিয়েছিলেন নির্মলা। 1908 সালে বিক্রমপুরের রমণীমোহন চক্রবর্তীর সঙ্গে তার বিবাহ হয়। 1926 সালে সিদ্ধেশ্বরীতে কালী মন্দির প্রতিষ্ঠা করেন। এই মন্দিরে একদিন নির্মলা দেবী আনন্দময়ী মূর্তিতে প্রকাশিত হয়। তখন থেকেই তার নাম হয় শ্রী শ্রী আনন্দময়ী মা। কঙ্খল, বারাণসী, পুরী, আগরপাড়া সহ দেশের 27টি জায়গায় মায়ের আশ্রম আছে। নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু ও শ্রীমতী ইন্দিরা গান্ধী তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। মা আনন্দময়ী মন্দিরের পাশেই রয়েছে রাধাকৃষ্ণের মন্দির, যেখানে রাধাকৃষ্ণ ছাড়া রয়েছেন নীলমাধব, গোপাল সহ অনেক দেবদেবী। গর্ভগৃহের একদম শেষ অংশে রয়েছে মা কালীর বিগ্রহ। ছোটবেলা থেকে মা আনন্দময়ী কালী সাধনা করতেন, তাই আশ্রমে মা কালীর মন্দির করে রাখা হয়েছে। আশ্রমের প্রধান ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। আচ্ছা ঠাকুরমশাই নমস্কার। জয় মা। বলছি যে এই যে জন্মতিথি উৎসব যে শুরু হয়েছে 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত, এই উৎসবের প্রধান আকর্ষণটা কি আছে? দেখুন, আমাদের জন্মতিথির সবথেকে আমাদের এই মায়ের আশ্রমের সবথেকে বড় আকর্ষণ বা বড় উৎসব বলতে এই মায়ের জন্মতিথি বা মায়ের জন্ম উৎসব। তা এটা আমার 3 তারিখ থেকে 3 মে থেকে শুরু হয় এবং তিথি অনুযায়ী এটা কৃষ্ণা চতুর্থী অবধি চলে। তাতে গঙ্গার তীরে জপ ঘরে অখণ্ড জপ চলে, রাত দিন সমাহারে, মানে পাল্টাপাল্টি করে। হ্যাঁ, আচ্ছা, এইভাবে জপ চলে এবং কোনো সময় জপটা বন্ধ হয় না, অখণ্ড জপ। আচ্ছা, অখণ্ড জপ চলে, কন্টিনিউ চলে এবং দিন রাত এবং সমভাবেই চলে। এইবার এই জপটা শেষ হবে আপনার মায়ের জন্মতিথি যেদিন কৃষ্ণা চতুর্থী পড়বে। এবার পড়েছে ধরুন 15 তারিখ রাত্রে। 15 তারিখ রাত্রে আমাদের মায়ের বিশেষ পুজো, কুমারী পুজো, যজ্ঞ, তারপরে আপনার পরদিন 16 তারিখ হচ্ছে, 16 তারিখে সাধু ভান্ডারা হবে। সাধু ভান্ডারার সঙ্গে ওই দিন প্রসাদ বিতরণ, মায়ের প্রসাদ বিতরণ হবে এবং ভক্তরা প্রসাদ পাবে। আচ্ছা, সেই দিনকে এখানে এলে প্রসাদ পাওয়া যাবে? প্রসাদ পাবে এবং হসপিটালে ওই দিন ফলদান করা হয়। এবং আমাদের আশেপাশে যেসব মন্দিরগুলো আছে ওই সব মন্দিরে ফল দিয়ে, ফল মিষ্টি দিয়ে সব মায়ের পুজো করানো হয়। তারপরে যেমন এখানে শিব মন্দির রয়েছে পাশে, তারপরে গিরিবালা রয়েছে, যেসব আশ্রম রয়েছে এগুলোতে সব ফল মিষ্টি দিয়ে পুজো করানো হয়। আর হসপিটালে দুস্থ রোগীদের জন্য ফল প্রসাদ বিতরণ করা হয়, দেওয়া হয়। প্রত্যেকটি মোটামুটি যতগুলো আমাদের সামর্থ্য অনুযায়ী হয় আর কি, হসপিটালে ফল দেওয়া হয়। এই হলো। আর 15 তারিখ রাত্রে, ওই দিন রাতে আমাদের এখানে মায়ের নাম কীর্তন, হরে কৃষ্ণ নাম, বিচিত্র অনুষ্ঠানে সবই মায়ের, যেগুলো বিচিত্র অনুষ্ঠানে শিল্পীরা আসেন গান করেন এবং সেগুলো সবই মাকে নিয়েই গান। হ্যাঁ, মা ছাড়া কোনো গান হয় না। এইসব নিয়ে মোটামুটি রাতটা কোনোভাবে উদযাপন হয়। তারপরে ভোর 2:45-র সময় মায়ের তিথি পুজো, জন্মতিথির পুজো শুরু হয়। আচ্ছা, এই ভোর 3টে থেকে আপনার ধরুন সকাল পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পুজোর পুরো ইয়েগুলো অঙ্গগুলো শেষ না হচ্ছে ততক্ষণ চলতেই থাকে। হ্যাঁ, এইভাবে চলছে জন্মোৎসব এবং প্রচুর লোক প্রসাদ পায় ওই দিন। 1000, 1200, 1500, 2000 যেমন ইয়ে হয়ে যায়, এইরকম লোকও হয়ে যায়। আচ্ছা, সেদিনকে বিনা পয়সায় কি প্রসাদ? বিনা পয়সা নয়, যারা সামর্থ্য অনুযায়ী কুপন কাটে। আবার দুস্থ লোকেরাও প্রসাদ পায়। আমার সৎসঙ্গে যারা আছে ওরাও পায় প্রসাদ, ওদের বিনা পয়সাতেই প্রসাদ দেওয়া হয়। হ্যাঁ, এবার আশ্রমের সঙ্গে যারা জড়িত তারা অবশ্যই প্রসাদ পায়। হ্যাঁ, ঠিক আছে। এবং খুব সমারোহে মায়ের এই যে জন্মোৎসব তিথি উদযাপন হয়, বহু ভক্তের সমাগম হয়। হ্যাঁ, আচ্ছা, আপনি তাহলে এই আমার চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আমি সমস্ত দর্শককে জানাই যে, এবং মায়ের আকাঙ্ক্ষিত ভক্ত এবং যারা মায়ের অনুপ্রাণিত ভক্ত, যারা মাকে ভালোবাসেন বা মায়ের সম্বন্ধে যারা কিছু জানেন, তারা অবশ্যই ওই দিন আসুন
এসে মায়ের জন্মতিথিও সবাই মিলে একসঙ্গে আসুন, আমরা সবাই মিলে উদযাপন করি। আচ্ছা, জয় মা। হ্যাঁ, জয় মা, ধন্যবাদ। জয় মা। তাহলে শুনতে পারলেন, আপনারাও আসুন এই 16 তারিখে, এখানে এসে আপনারা এই উৎসবে সামিল হন। আর এরকম যে উৎসব রয়েছে মায়ের জন্মতিথি উৎসব, তার জন্য এখানে তোড়জোড় শুরু হয়ে গেছে। এখানে একটা স্টেজ মতন বানানো হচ্ছে, এখানে বিভিন্ন শিল্পীরা এসে নাম গান এবং ভাবের গীত সবই এখানে হবে 15 ও 16 তারিখে। আর এটা হলো এই আশ্রমের অফিস ঘর। চলুন অফিস ঘরের ভেতরে ঢুকে গিয়ে একটু কথা বলে নিই। আচ্ছা, নমস্কার মহারাজ। জয় মা, জয় মা। জয় মা, জয় মা। বলছি যে আচ্ছা, এই আপনাদের এই আশ্রম খোলা থাকে কখন, মানে কখন খোলা হয়? আশ্রম খোলা হয় অ্যাকচুয়ালি 4:30 থেকে, ভোর 4:30 থেকে মায়ের মঙ্গল আরতির মধ্যে দিয়ে। এখানে আমাদের 5টি মন্দির রয়েছে, মা কালীর মন্দির, শিবের মন্দির, মুক্তানন্দগিরি মহারাজের মন্দির এবং মা আনন্দময়ীর মন্দির এবং কৃষ্ণের মন্দির। তো এই 5টি মন্দিরই 4:30 নাগাদ মঙ্গল আরতির মধ্যে দিয়ে খোলা হয় এবং দুপুর 1টাতে মায়ের ভোগ আরতির হয়ে যাওয়ার পরে মাকে বিশ্রাম দেওয়া হয়। আবার পুনরায় বিকেল 4টা থেকে মায়ের মন্দির এখানে খোলে। আর কতক্ষণ খোলা থাকে? এবং প্রায় সন্ধ্যে 8টা পর্যন্ত খোলা থাকে এবং বিকেলে 4টা থেকে 6টা পর্যন্ত 2 ঘন্টা এখানে প্রত্যেক দিন সৎসঙ্গ হয়। হ্যাঁ, ভক্তরা এবং মায়েরা আসেন, ভক্ত মায়েরা বিশেষ করে খুব উৎসাহী, তারা আসেন এবং এখানে মায়ের কথা পাঠ হয় এবং প্রায় 1 ঘন্টা ধরে গীতা পাঠ হয় 1 অধ্যায় করে এবং আধ ঘন্টা করে গীতার উপরে ব্যাখ্যা হয়। এই কাজটা আমি করি মূলত। তো আর অফিসও আমাদের এই সকাল 9টা থেকে খোলে, একেবারে সন্ধ্যে 6টাতে বন্ধ হয়। আচ্ছা, আর ভোগ প্রসাদ যদি কেউ খেতে চায়? হ্যাঁ, ভোগ প্রসাদ যারা নেবেন তারা এখানে যে কেউই আসতে পারেন। মায়ের ভক্তরা যারা আসেন তারা সবাই মায়ের সন্তান এবং সন্ততি এবং ভক্তরা তারা সবাই এখানে পান, কোনো অসুবিধা নেই। কিন্তু সবাইকে একটু 11:30টার মধ্যে আসার জন্য আমরা মূলত বলি। আর এই মন্দির খোলে ভোর 4:30 আর বন্ধ হয় বেলা 1টার সময়, আবার বৈকাল 4টের সময় খুলে সন্ধ্যে 8টার সময় আবার বন্ধ হয়। আর ভোগের কুপন সংগ্রহ করতে গেলে আপনাদের 11:30টার মধ্যে এখানে আসতে হবে। ভোগের কুপনের মূল্য 100 টাকা। আর এই অফিসের পাশেই রয়েছে মায়ের পঞ্চবটী বন। চলুন আপনাদের এবার পঞ্চবটী বনটা ঘুরিয়ে দেখিয়ে দিই। এবং বাঁদিকে দেখুন, এখানে একটা শিবের মূর্তি রয়েছে, ভারী সুন্দর, ত্রিশূলাতে দাঁড়িয়ে আছেন বাবা মহাদেব। আর এটা হলো মায়ের সেই পঞ্চবটী বন। আমরা এখন পঞ্চবটী বনের মধ্যে প্রবেশ করলাম। আর সামনে দেখুন দেবাদিদেব মহাদেব বসে আছেন, ধ্যানে মগ্ন অবস্থায় বসে আছেন। দেখুন, একটা অশ্বত্থ বট গাছের নিচে দেবাদিদেব মহাদেব এখানে বসে আছেন, দেখতে পাচ্ছেন। এখন আমি দাঁড়িয়ে আছি আগরপাড়ার শ্রী শ্রী আনন্দময়ী মায়ের আশ্রমের যজ্ঞকুণ্ডের কাছে। দেখতে পাচ্ছেন এখানে যে কোনো উৎসব বা অকেশানে এখানে যজ্ঞের আয়োজন করা হয়। এটা হচ্ছে কি মায়ের সেই যজ্ঞকুণ্ড। আর পঞ্চবটী বনের মধ্যে রয়েছে গঙ্গা কুঠি। দেখতে পাচ্ছেন এখানে একটা ভারী সুন্দর একটা কুঠির মানে ঘর বানিয়ে রাখা হয়েছে। বা এই মন্দিরে সাধু সন্তরা এলে এই গঙ্গা কুঠিতে থাকেন। একদম পুরোপুরি গঙ্গার উপরে এটি অবস্থিত। দেখুন, একদম গঙ্গার উপরে অবস্থিত। আর পাশেই দেখুন মা গঙ্গা বয়ে চলেছে। আর এই আশ্রমে এসে এই গঙ্গার ধারে বসে আমরা গঙ্গার মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন। তার জন্য এখানে দেখুন বসার ব্যবস্থা করা রয়েছে। এটা হলো জব কুঠি। নিত্যানন্দ মহাপ্রভু ও চৈতন্যদেব নৌকো করে খড়দা থেকে কামাহাটি পর্যন্ত যাওয়ার পথে মাঝে মাঝে এসে এই আশ্রমে আসতেন, বিশ্রাম নিতেন। মাও এই আশ্রমে থাকতেন, তাই জন্য এখানে একটা জব কুঠি বানিয়ে রাখা হয়েছে। প্রতি রবিবার সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এখানে জব হয়, তবে বাইরের মানুষদের প্রবেশ নিষেধ। বিভিন্ন রকম গাছপালা দিয়ে বাগানটি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। অসাধারণ জায়গা, অসাধারণ এক শান্তির পরিবেশ। গঙ্গার ধারে ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে, গাছের পাতা নড়ছে,
এই বৈশাখ মাসের তীব্র গরমের মধ্যে এখানে এলে গরমের মালুমই পাবেন না। এখানে এই আশ্রমে এসে একটা দিন কাটাতে কার না ভালো লাগে বলুন। আশ্রমের গর্ভগৃহের পাশেই রয়েছে ভোগঘর বা প্রসাদ বিতরণ কক্ষ। চলুন ভোগঘরটা আপনাদের দেখিয়ে দিই। হবে না, দেখতে পাচ্ছেন ভোগের জোগাড় শুরু হয়ে গেছে। এইখানে ভোগে আনাজপাতি সব কাটা হচ্ছে। আর এই পাশেই দেখতে পাচ্ছেন ভোগ ঘর, মানে যেখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। আমি নিয়ে যাচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রসাদ বিতরণ করার জায়গাটা। আমরা এখন একদম ভোগ ঘরের ভিতর চলে এসেছি। তবে এখানে প্রতি রবিবার, শনিবার বা অন্যান্য দিন এখানে ভোগ বিতরণ করা হয়। আর যখন কোনো উৎসব বা ভান্ডারা থাকে তখন এই মন্দিরের ওপরে আরেকটা ভোগ ঘর আছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। সেখানে ভোগ প্রসাদ বিতরণ হয়। আর এখানে দেখুন চেয়ার টেবিল করে রাখা হয়েছে। যাদের পায়ে বা শারীরিক কষ্ট থাকবে তারা এসে বসে এই চেয়ার টেবিলে বসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। এই দেখুন, আমি আগেই বলেছিলাম এই মন্দিরে আরও একটা ভোগ ঘর আছে। একে যখন কোনো উৎসব হয়, মানে সেটা কুমারী পুজো, মায়ের জন্মতিথি, দোলযাত্রা, এই সমস্ত অনুষ্ঠানে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। যখন বেশি মানুষের সমাগম ঘটে তখনই এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। সেই ভোগ ঘরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দেখুন, মাথার উপর ফ্যান লাগানো রয়েছে, মাথার উপর ফ্যান, লাইট সবই রয়েছে, চেয়ার টেবিলও রয়েছে। আচ্ছা, এখানে কি চেয়ার টেবিলেই শুধু খাওয়ানো হয় না বসেও খাওয়ানো হয়? আচ্ছা আচ্ছা, তার মানে এখানে এসে আপনারা চেয়ার টেবিলও খেতে পারেন, ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন, আর বসেও ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আমি এই মন্দিরের দ্বিতীয় ভোগ ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা একদম নাট মন্দিরের উপরে অবস্থিত। বেশ বিশাল বড় জায়গা, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। আগামী দিনে যে সাধু ভান্ডারা হবে তখন এখানেই ভোগ প্রসাদ বিতরণ করা হবে। আমি আগেই বলেছিলাম এই পার্কিং প্লেসের পাশেই রয়েছে একটা বাঁধানো পুকুর ঘাট। দেখতে পাচ্ছেন চারিদিকে গাছপালায় ঘেরা একটা ভীষণ ভারী সুন্দর একটা পুকুর ঘাট। আর পুকুর ঘাটের সামনেই বসে আছেন মা গঙ্গা কুমিরের পিঠে বসে আছেন। এই সেই পুকুর ঘাট, মায়ের পুকুর ঘাট। দেখুন এখানে রাজহাঁসও রয়েছে। মা অ্যাকচুয়াল পশু পাখি গাছপালা নিয়ে থাকতে পছন্দ করতেন, তাই জন্য এখানে রাজহাঁসও রয়েছে। আর এই পুকুরের পাশেই রয়েছে এই মন্দির নির্মাণ কার্যে যারা ডোনেশন দিয়েছিলেন তাদের নাম এই পাথরের গায়ে খোদাই করে রাখা হয়। এখানে দোলমঞ্চ, এই দেখুন এখানে দোলমঞ্চ, যেখানে রাধাকৃষ্ণের যুগল দাঁড়িয়ে আছে। এই দোলমঞ্চটা দেখুন এবার, এটা হলো এই মন্দিরের দোলমঞ্চ। এবার আমি এই আশ্রমের সবথেকে আকর্ষণীয় দুর্লভ একটি গাছ আপনাদের দেখিয়ে দিই। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো নাগচম্পা। দেখুন এটা হচ্ছে নাগচম্পা ফুলের গাছ। এই গাছ সাধারণত দেখা যায় না, সব জায়গায় দেখতে পাবেন না। এই মন্দিরে এলে অবশ্যই আপনারা এই নাগচম্পা গাছটা এসে দেখে নেবেন, নাগচম্পা ফুলটাও দেখে নেবেন। ফুলটার নাম কি? নাগচম্পা। আচ্ছা, দেখতে পাচ্ছেন ফুলটা দেখিয়ে। এই যে শিবলিঙ্গ দেখছেন, এই যে শিবলিঙ্গ, এই যে আচ্ছা, এই যে শিবের এইটা লিঙ্গ, এটা হচ্ছে সাপের ফনা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছেন তো? বাহ। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের বহু পুরনো গাছ। আচ্ছা, এই গাছ তো সচরাচর দেখা যায় না এখানে। না, সচরাচর দেখা যায় না। আচ্ছা, খুব কম দেখা যায়, খুব কম। হ্যাঁ, এই যে এই দেখুন, এইখানে এটা বোঝা যাবে। এই দেখুন, ও দেখুন ভেতরে শিবলিঙ্গ, ও দেখুন। আচ্ছা, সব ফুলের ভেতরে, ওই দেখুন সব ফুলের ভেতরে শিবলিঙ্গ। আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন শিবলিঙ্গটা দেখুন, একদম ভেতরে সেই শিবলিঙ্গর আকারে একটা ভেতরে রয়েছে। আর সাপের মতন ফনা, এই যে উপরে সব ফনা, যার জন্য এই ফুলটা নাগচম্পা, যার জন্য। আর এটা হচ্ছে এই নিম গাছ, দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় নিম গাছ, যেটা 200 বছরের পুরনো। আর তার পাশেই রয়েছে যজ্ঞশালা। দাদা এখানে যজ্ঞ হয়? মায়ের এখানে জন্মোৎসবে যজ্ঞ হবে, হোমযজ্ঞ এখানে বছরে 3-4 বার হয়। ও, ভেতরে দেখে নিন, এটা হচ্ছে মায়ের যজ্ঞশালা। মানে মায়ের যে কোনো উৎসব হলে এখানেই যজ্ঞের আয়োজন করা হয়।
আর গঙ্গার ধারে যেটা আছে সেটা শিবের জন্য সেখানে যজ্ঞ করা হয়। আর এটা হচ্ছে মায়ের যজ্ঞশালা। দেখুন আমি মায়ের যজ্ঞশালাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, যেটা আগামী 16 তারিখে বা 15 তারিখে এখানে যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করা হবে। দেখতে পাচ্ছেন যজ্ঞশালাটা দেখুন। আর এই যজ্ঞশালার পাশেই রয়েছে গোশালা, এখানে অনেক গরু বাঁধা রয়েছে। আর এই গোশালার সামনে দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে এগিয়ে গেলেই পেয়ে যাবেন এই আশ্রমের গেস্ট হাউস এবং ধ্যান কক্ষ। চলুন আমি আপনাদের এই গেস্ট হাউস বা ধ্যান কক্ষটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই রাস্তা ধরে যাবেন, দেখুন দেখুন পুকুর রয়েছে আর বিভিন্ন রকম গাছপালা দিয়ে ঘেরা। এই রাস্তা ধরেই আপনারা এগিয়ে গেলে গেস্ট হাউসে পৌঁছে যাবেন। এই দেখুন এখানে একটা তেঁতুল গাছ রয়েছে, দেখুন এখানে তেঁতুল গাছ রয়েছে, বিভিন্ন রকম আম, তেঁতুল, জাম, কাঁঠাল সমস্ত রকম গাছ এখানে রয়েছে। এই দেখুন আমি এই মুহূর্তে চলে এসেছি ভোলানাথ ধাম বা গেস্ট হাউস, এই আশ্রমের গেস্ট হাউসের সামনে। দেখুন সেই গেস্ট হাউসটি দেখুন। তবে এখান থেকে জানতে পারলাম এই গেস্ট হাউসটি সাধারণ পাবলিকদের এখানে অ্যালাউ করে না, একমাত্র এই মায়ের যারা শিষ্য তারাই এসে এই গেস্ট হাউসে এসে থাকতে পারবেন। এই দেখুন গেস্ট হাউসটি ভারী সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, রংচং করা। এটা হচ্ছে গিয়ে মায়ের আশ্রমের গেস্ট হাউস ভোলানাথ ধাম। আর সামনে সাজানো একটা বাগান রয়েছে, এই দেখুন এখানে ফুলের বাগান রয়েছে একটা। আর এই ফুলের বাগানের পাশেই রয়েছে আনন্দ ধ্যানপীঠ। আনন্দ ধ্যানপীঠ রয়েছে ফুলের বাগানের পাশে, দেখতে পাচ্ছেন। এখানে এসে আপনারা ধ্যান করতে পারেন। তবে এখানে এই ধ্যানপীঠটা 12টার সময় বন্ধ হয়ে যায়। তাহলে মানে আপনারা একটু আগে এলে 12টার মধ্যে এলে এখানে এসে আপনারা ধ্যান করতে পারেন। এই দেখুন আমি ধ্যানপীঠের ভেতরে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ধ্যানপীঠের পাশেই রয়েছে, ধ্যানপীঠের থেকে একটু এগিয়ে এলে দেখতে পাবেন রুদ্রাক্ষ বৃক্ষ। রুদ্রাক্ষ বৃক্ষ এখানে দেখতে পাবেন, এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। এই দেখুন এটা হচ্ছে রুদ্রাক্ষের গাছ। তার পাশেই রয়েছে কাঁঠালের গাছ, দেখতে পাচ্ছেন কাঁঠাল হয়েছে। এই দেখুন এখানে কাঁঠালের গাছও রয়েছে। এই সামনে পুকুর, আগেই বলেছিলাম যে পুকুরটা চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা। দেখুন আমি এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের পুকুরের দৃশ্যটা, দেখুন ভারী সুন্দর লাগছে, দারুণ সুন্দর জায়গা। এবার জানিয়ে দিই এই আশ্রমে আপনারা আসবেন কিভাবে। শিয়ালদা রানাঘাট ট্রেন লাইনে আগরপাড়া স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটোয় করে আপনারা এখানে চলে আসতে পারেন। এছাড়া যারা বিটি রোড ধরে আসবেন আগরপাড়া তেঁতুলতলা স্টেশন, আগরপাড়া তেঁতুলতলা বাস স্ট্যান্ড নিয়ে নেবেও এখানে আসতে পারেন। আর যারা গঙ্গার ওপার থেকে আসবেন কোন্নগর থেকে গঙ্গা পেরিয়ে পানিহাটি ঘাটে এসে অটোয় করে এই আশ্রমে আপনারা আসতে পারেন। আনন্দময়ী আশ্রম থেকে এখন আমি বেরিয়ে পড়লাম। আপনারাও আসবেন 15-16 তারিখে এখানে বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। তাহলে আজকের মতন বিদায়, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।